গত দুইটা পর্বে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে প্রিন্সিপাল বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, গৌণ বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তো কোয়ান্টাম সংখ্যাটা আসলে আমাদের কেন দরকার? কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতে যাব তখন ডেফিনেটলি আমাদেরকে এই কোয়ান্টাম সংখ্যা জানতে হবে, না হলে আসলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো না। তাহলে আজকে আমরা কি দেখব? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কী জিনিস? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে বলা হচ্ছে যে সকল সংখ্যার সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকরণসমূহ প্রকাশ করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে বিষয়টা আমরা যদি আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাই, সেটা হচ্ছে আমাদের পরমাণু, এটা তো আমার আগে পরমাণু, তো পরমাণুর কেন্দ্র হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট কি নিউক্লিয়াস, এবং এর চারপাশে ঘূর্ণায়মান বা আবর্তন করতেছে কি ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস কি করছে? একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতেছে, ঠিক আছে। আর এইসব চৌম্বক ক্ষেত্রের কারণে এই ইলেকট্রনগুলো কি হচ্ছে? বিভিন্ন দিকে ঘূর্ণায়মান এবং বিভিন্ন আকারে। তো এইগুলো প্রকাশ করার জন্য মূলত ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ইউজ করা হয়। একে প্রকাশ করা হয় এম দ্বারা এবং এর ভ্যালু হচ্ছে -L থেকে 0 + L পর্যন্ত। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অরবিটাল ইকুয়াল টু অরবিটাল সংখ্যা, আর একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কয়েকটা তথ্য দেখলাম। প্রথমত যে ইলেকট্রনের যে কক্ষপথের যে ত্রিমাত্রিক বিন্যাসটা আছে, এই বিন্যাসটা প্রকাশ করা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। একে এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং এম এর ভ্যালু -L থেকে 0 + L পর্যন্ত হয়ে থাকে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ইকুয়াল টু অরবিটাল সংখ্যা, এবং একটি অরবিটালে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকতে পারে। এখন তাহলে আমরা দেখব যে আসলে এই অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে থাকছে। আমরা দেখেছিলাম যে যখন s অরবিটাল, তার মানে 0 = S অরবিটাল, 1 = P, 2 = D আর 3 = F, এটা কখন হয়েছিল? আমরা এগুলো পেয়েছিলাম কার ভ্যালুর থেকে? L এর ভ্যালুর থেকে, ঠিক আছে। এগুলো কি L এর ভ্যালু। সুতরাং যখন আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n = ধরে নিলাম 3, ঠিক আছে, তৃতীয় শক্তি স্তর, তখন আমার L এর ভ্যালু আমি কী পাচ্ছিলাম? 0, 1, 2, কারণ n এর মানটা কি n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা। n এর ভ্যালুটা n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা, কার জন্য? সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য, রাইট। তাহলে তখন n = 3 হলে L এর ভ্যালু ছিল কি 0, 1, 2, আর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? S, P আর D। আর এখানে যদি আরেকটা থাকতো তাহলে পর সেটাকে আমরা F দ্বারা প্রকাশ করতাম, অর্থাৎ F অরবিটাল। এখন তাহলে এটা আমরা কিভাবে প্রকাশ করব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে? একটা বিষয় আমরা একটু লক্ষ্য করব এখন, সেটা হচ্ছে যদি L = 2 হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি L = 2 হয়, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে m = ±2, ঠিক আছে। আমরা একটু বোঝার চেষ্টা করি। যখন L = 2 হবে তখন m = +-2, মানে কি? মানে -2, -1, 0, +1, +2 এভাবে হবে, অর্থাৎ 5টা অরবিটাল, ঠিক আছে। এটা আমরা সংখ্যা রেখায় একটু দেখতে পাই। সেটা হচ্ছে যে যখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান L = 2, তখন সংখ্যা রেখায় আমরা কি করছি? বলছি যে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত, এই পর্যন্ত আসলে আমাদের সংখ্যাগুলোকে কাউন্ট করতে হবে। তাহলে -2, -1, 0, +1, +2, এগুলা মোট তাহলে কত হচ্ছে? যেহেতু এখানে m এর মোট প্রাপ্ত মান হচ্ছে 5টি, তাহলে এর জন্য অরবিটাল সংখ্যা হবে কয়টা? 5টা অরবিটাল হবে, ঠিক আছে। তাহলে L মানে কি? D, 2 মানে কি? 2 মানে D না? L এর ভ্যালু যখন 2 তখন D। এই যে আমরা এখানে তো বললাম যে যখন L এর ভ্যালু 2 তার মানে D, তাহলে D এর উপস্তরে কয়টা অরবিটাল থাকতেছে? 5টা অরবিটাল থাকছে,
এবার আমরা যদি এটাকে একটু যদি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি তাহলে আমরা আর একটু সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা একটু কিছু ফিগার দেখব। তাহলে এস উপস্তর, এস অরবিটালে এটা ত্রিমাত্রিকভাবে আসলে বর্ণনা করা হয় এক্স ওয়াই জেড। আমরা জানি 3Dর ক্ষেত্রে এক্স ওয়াই জেড থাকে, সুতরাং এখানে এটা একটা বোতলকার বা যে আমরা যে ফুটবলগুলো দেখি এরকম একটা আকৃতির, এবং এই এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত? 2। এর বেশি সে ইলেকট্রন ধারণ ক্ষমতা করতে পারবে না। এরপরে আমরা পি যদি দেখি তাহলে পি এর ক্ষেত্রে যেটা আসে সেটা হলো পি এক্স, পি ওয়াই এবং পি জেড, তিনটা। ঠিক আছে, পি এর ক্ষেত্রে এগুলো ডাম্বেল আকৃতির। তাহলে পি উপস্তরে আমরা কিন্তু অরবিটালগুলোই কেবল দেখেছি, যে পি অরবিটাল, এস অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, কিন্তু এই অরবিটালের মধ্যেও আসলে ভাগ থাকে বা একে মানে বিন্যস্ত করা যায়। ঠিক আছে, তো এস উপস্তরে আমরা হচ্ছে শুধুমাত্র একটাই, এসের একটাই হচ্ছে মানে উপস্তর, কিন্তু এইখানে কয়টা আছে? তিনটা। একে তিন ভাগে করা হয়েছে, একটা হলো এক্স, একটা ওয়াই, আর একটা হচ্ছে কি জেড। ওকে, তারপরে আমরা যদি আরেকটা দেখি, অর্থাৎ ডি উপস্তর এবং এফ, কারণ আমরা হচ্ছে কয়টা দেখেছিলাম? এস পি ডি এফ, চারটা অরবিটালে। তো এই অরবিটালে এখানে আছে, যেহেতু আমরা এখানে একটা জিনিস দেখেছি ডি মানে কত? এল ইকুয়াল টু 2। যখন হচ্ছে এল ইকুয়াল টু 2 ছিল তখন এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? ডি দ্বারা। আর তখন এম ইকুয়াল টু কি? প্লাস মাইনাস 2, মানে কি? এটার মানে হচ্ছে এম ইকুয়াল টু প্লাস মাইনাস এল, এই ভ্যালুটাই হবে হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে আমাদের এটা ছিল ডি। ঠিক আছে, এল ইকুয়াল টু 2 মানে কি? ডি। তাহলে ডিতে প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2 মানে কি? এল এর ভ্যালু কত? 2। আচ্ছা, আমি তোমাদের আর একটু ক্লিয়ার করি যে এম এর ভ্যালুটা হবে হচ্ছে প্লাস মাইনাস এল। ঠিক আছে, তাহলে এল ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি -2 -1, 0 +1 এবং +2। তাহলে এখানে আমাদের কয়টা অরবিট আসতেছে? 5টা অরবিটাল। ঠিক আছে, এই 5টাকে কিভাবে প্রকাশ করা যায়? এগুলো বিভিন্ন ডাম্বেল। ঠিক আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তো এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা থাকবে? 10টা। কেন 10টা থাকবে? প্রত্যেকটা অরবিটাল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারবে? 2টা। তাহলে 2 2 2 2 2 5টা, 5 দুগুণে 10টা, তাহলে 10টা ইলেকট্রন। তাহলে ডিতে সর্বোচ্চ ইলেকট্রন যাবে কয়টা? 10টা। এরপরে লাস্টে যেটা সেটা হচ্ছে এফ একটু কমপ্লেক্স, তো এগুলো বোঝার দরকার নেই আপাতত, এগুলো আমাদের এখন লাগবে না। তো এখানে 7টা ক্লাসিফিকেশন করা যায়। তো 7 দুগুণে 14, তার মানে এফে হচ্ছে 14টা। তাহলে আমরা এস মানে কত? এসে হচ্ছে এস স্কোয়ার, মানে 2টা ইলেকট্রন ধরতে পারবে। পিতে সর্বোচ্চ কয়টা? আমরা পিতে দেখলাম এখানে 3টা আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে একটাতে যদি 2টা করে ইলেকট্রন নিতে পারে সর্বোচ্চ, তাহলে 2 2 2 6টা, তাহলে P6। তারপরে ডিতে আমরা কি দেখলাম? ডিতে দেখলাম আমরা 5ভাবে আসলে শ্রেণীবিন্যাস করা যায়। তাহলে 2 2 2 2 2 এভাবে 10টা, তাহলে D10 সর্বোচ্চ 10টা। ডি কয়টা নিতে পারবে? সর্বোচ্চ 10টা। এরপর এফে আমরা 7টা দেখেছি, তার মানে 14টা। এ হচ্ছে ইলেকট্রন কি করতে পারবে? নিতে পারবে। প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে সেটা এখানে ডিনোট করতেছে। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা একবারে পুরো ওভারলুকে দেখি একটু, তাহলে দেখব যে যখন এল ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু যখন 0, আমরা 0 মানে কি? এল মানে 0, 0 মানে এস অরবিটাল, এটা হচ্ছে আমার এস অরবিটাল। যখন এল ইকুয়াল টু 1 তখন আমি হচ্ছে আমার কি? এটা হচ্ছে 0 মানে কি? এস অরবিটাল, এল মানে কি? পি অরবিটাল, 2 মানে কি? ডি অরবিটাল, আর 3 মানে কি? এফ অরবিটাল, রাইট? তাহলে যখন 0 হচ্ছে এস অরবিটাল তখন একটা, যখন এল ইকুয়াল টু 1 তার মানে পি অরবিটাল, এখানে কয়টা? 3টা, তাহলে 3 দুগুণে 6টা। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা আসতে পারে? 2টা। এখানে ইলেকট্রন সংখ্যা পি অরবিটালের ক্ষেত্রে কয়টা আসবে? 6টা, 2 6। এরপর এল ইকুয়াল টু কত? এল মানে কি? ডি অরবিটালে কয়টা? 5টা, তাহলে 5 দুগুণে 10টা। ঠিক আছে, এরপরে এখানে আছে কি? এফ হচ্ছে 7টা আছে, তাহলে
7 দুগুণে 14টা, তাহলে 7 × 2 মানে কত? 14টা, রাইট? আর এগুলা কি? এগুলো হচ্ছে এখানে 3, তাহলে 3 × 2 6টা, এটা 1 × 2 একটা আছে, এই জন্য 2টা 6টা, আর এখানে 5 × 2 মানে একটাতে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন নিতে পারবে, এই জন্য 10। সো এত কমপ্লেক্স আমরা না যাই, আমরা আপাতত খালি মনে রাখি যে এস অরবিটালে 2টা ইলেকট্রন নিতে পারবে, পিতে 6টা, ডিতে 10টা, এফে 14টা ইলেকট্রন সর্বোচ্চ নিতে পারবে। এইবার আমরা হচ্ছে একটা চার্ট দেখব। প্রথমটা হচ্ছে আমার এস উপস্তর, তাহলে এল এর মান এখানে কত আসতেছে? 0। তাহলে এম এর মান কত? তাহলে এখানে আমার এম এর মান কত আসতেছে, তাই না? আচ্ছা, এম এর মান হচ্ছে 0 আসতেছে, তাহলে এম এর মানের সংখ্যা হচ্ছে 1। অরবিটালে কয়টা আছে? একটা, তার মানে কি ইলেকট্রন সর্বোচ্চ কয়টা আছে? 2টা। ইলেকট্রন সর্বোচ্চ কয়টা? 2টা, তার মানে কি এস স্কোয়ার, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে এস স্কোয়ার। এরপরে উপস্থিত যখন পি অরবিটাল, তো পিতে মানে পি মানে কি? পি মানে হচ্ছে 1, তাই না? আমরা এই যে এখানে এতক্ষণ ধরে যেগুলো পড়ে আসছি যে 0 মানে কি? 0 মানে এস, তারপরে 1 মানে কি? 1 মানে পি, 2 মানে কি? ডি, 3 মানে কি? এফ। ঠিক আছে, এটা কার ভ্যালু? এই ভ্যালুটা হচ্ছে এল এর ভ্যালু। তাহলে এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের অরবিটালগুলো ডিনোট করা হয় নামগুলো। তাহলে 1 যখন হচ্ছে তখন পি অরবিটাল, এটার ভ্যালু কি আসতেছে? এটা হলো এল। আমরা বলেছিলাম যে এম হচ্ছে +- এল, ঠিক আছে? তাহলে যখন 1 হচ্ছে তাহলে পরে -1 থেকে শুরু করে 0 + 1, তাহলে এখানে এম এর সংখ্যা কয়টা? 3টা, রাইট? তো অরবিটাল সংখ্যা কয়টা হচ্ছে? 3 হচ্ছে। এটা হলো কি অরবিটাল? পি অরবিটাল। তাহলে 3 যদি হয় তাহলে 3 দুগুণে 6, ইলেকট্রন কয়টা আসতেছে? 6টা, তার মানে P6। এরপরে ডি, ডি মানে কত? 2, তাহলে +- 2। তাহলে কি এল এর ভ্যালু যখন কি হচ্ছে? 2 হচ্ছে, তখন এম = কি? +- 2। তাহলে +- 2 মানে কি? -2, ঠিক আছে? -2 -1 0 +1 +2, কয়টা এখানে? এম এর মান 5, অরবিটালের সংখ্যা কত? 5টা হচ্ছে, তাহলে 5 দুগুণে 10টা ইলেকট্রন, তাহলে ডিতে সর্বোচ্চ 10টা ইলেকট্রন নিতে পারবে, ঠিক আছে? এরপর লাস্টেরটা কি? এফ। 3 মানে কি? এফ। এফের ভ্যালু কত আসতেছে? এফের ভ্যালু হচ্ছে যখন এল = কত? 3, তখন এম = কি? +- 3। তাহলে এখানে কি -3 থেকে শুরু হবে? -3 -2 -1 0 +1 +2 +3, তাহলে কত হচ্ছে? 7টা, 7। এখানে সংখ্যা অরবিটাল 7, তাহলে 7 দুগুণে কয়টা হচ্ছে? 7 দুগুণে হচ্ছে 14টা, তাহলে এফ এর ভ্যালু কত হচ্ছে? 14, ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে আমরা মূলত এই অরবিটালগুলো কয়টা নিতে পারছে বা করছে, এটা আমরা হচ্ছে খুব ইজিলি বর্ণনা করতে পারি। তাহলে আমরা যদি বলি যে চতুর্থ শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকতে পারে, তাহলে চতুর্থ শক্তি স্তরে n = যখন 4, তখন এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে n², তার মানে কি? 16টা অরবিটাল থাকতে পারে। সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 16টা। তাহলে এক্ষেত্রে আমরা দুইটা সূত্র, একটা সূত্র আমরা দেখেছিলাম যেটা মূলত প্রকাশ করা হয়েছে, এখানে আমরা একটু দেখি, আমরা দুইটা সূত্র দেখেছিলাম। একটা সূত্র প্রথমে দেখেছিলাম 2n², হ্যাঁ, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন মানে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন,
সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, আর এন স্কয়ার হচ্ছে প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা প্রকাশ করা হচ্ছে এন দ্বারা। ওকে, তাহলে আজকে আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে মূলত ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কী বা কেন ইউজ করা হয়ে থাকে সেটা আমরা জানলাম, যে এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, এরপরে আছে ডি অরবিটাল আছে, এফ অরবিটাল আছে। তাহলে এসে হচ্ছে সর্বোচ্চ 2টা ইলেকট্রন নিতে পারতেছে, পিতে 6টা, ডিতে 10টা ইলেকট্রন, এফে 14টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। এবং এগুলো সবসময় মনে রাখতে হবে, এসে কয়টা, পিতে কয়টা, ডিতে কয়টা এবং এফে কয়টা। আমাদের ইলেকট্রন বিন্যাসে এটা প্রয়োজন হবে। এবং তোমরা এর সাথে সাথে ইলেকট্রন বিন্যাসে অনেক দূর আগে গেছো। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব ইলেকট্রন বিন্যাস নিয়ে। তবে এখন আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে। স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেটাকে প্লাস হাফ দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, এটা হলো মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো একটা ইলেকট্রনকে প্রকাশ করার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা এস ইকুয়াল টু কি, প্লাস মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ এবং প্লাস হাফ, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যেটা হলো ঘড়ির কাঁটার দিকে সেটা মাইনাস হাফ, আর যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেটা প্লাস হাফ। কেন? কারণ আমাদের হচ্ছে নিউক্লিয়াস ধনাত্মক আর এগুলো ইলেকট্রনগুলো কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে দুইটা যদি ইলেকট্রন থাকে তাহলে একটা হচ্ছে কোনো কক্ষপথে 2টি ইলেকট্রন থাকলে একটা ইলেকট্রন হচ্ছে কি করবে, প্লাস হাফের দিকে ঘুরবে। কারণ কি, এটা লাটিমের মতো। লাটিম আছে না, আমরা সবাই চিনি লাটিমটা কি ঘুরতে থাকে, সুতরাং এই ইলেকট্রনগুলো কি করে, ঘুরতে থাকে। তো এই ইলেকট্রনগুলো যে ঘূর্ণায়ন গতিটা, এটা হলো হয় প্লাস হাফ হয় না মাইনাস হাফ হয়। তো 2টা ইলেকট্রন থাকলে একটা প্লাস হাফ হবে আর একটা মাইনাস হাফ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি পড়ালাম তাহলে, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল মূলত ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে আমরা কি দেখলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা জিনিস ক্লিয়ার, মানে তুমি এখন ইলেকট্রন বিন্যাস করার জন্য প্রস্তুত। এবং এই যে এখানে একটা কথা বললাম, স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এই যে বললাম একটা ইলেকট্রন কি প্লাস হাফ আর একটা মাইনাস হাফ, তো একটা এভাবে স্পিন এবং আরেকটা এভাবে প্রকাশ করা হয়ে থাকে। এবং এটা একটা হুন্ডের নীতি আছে, আমরা এটাও পড়ব। আমরা নেক্সট ক্লাসে যেটা পড়ব সেটা হচ্ছে পলির বর্জন নীতি, আউবাউ নীতি এবং হুন্ডের নীতি সম্পর্কে আমরা দেখব যে কিভাবে আসলে ইলেকট্রন বিন্যাসগুলো করা হয়ে থাকে। তো সেই পর্যন্তই তোমরা ভালো থাকো। আর এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে, যে এস, পি, ডি, এফ এই অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেই বিষয়গুলো দেখতে হবে। এবং তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আমরা এখানে যে 4টা, এখানে একটা প্রধান, সহকারী, চৌম্বকীয় এবং ঘূর্ণায়ন, এই 4টা কোয়ান্টাম সংখ্যা তোমরা বের করা শিখবা। অর্থাৎ n = 1 হইলে কি হবে, তারপরে l এর ভ্যালু কি হবে, m এর ভ্যালু কি হবে এবং s এর ভ্যালু কি হবে।